অ্যাটাচমেন্ট বলতে এগুলো সব রেফারেন্স রিডিং হিসেবে আছে, যেটা আপনাদেরকে হেল্প করবে। আর এটা ছাড়া হচ্ছে যে যেটা আছে যে আপনাদের ফিনান্সিয়াল প্ল্যানিং বা ওভারঅল এগুলো করতে গেলে কি কি লাগে না লাগে সেগুলো আমি একটা একটা করে বলবো, প্লিজ একটু নোট নিবেন। Recording in progress. So number one, you have to understand that this is basically a formal approach to the whole assignment. সো আপনাদেরকে প্রথমেই হচ্ছে একটা ন্যারেটিভ, একটা ওভারঅল সামারি দিতে হবে আপনাদেরকে। সামারি হচ্ছে এক্সিকিউটিভ সামারিটা সবার পরে করে সবাই। রিপোর্টের এক্সিকিউটিভ সামারি থাকে, সেটা আপনার রিপোর্ট রাইটিং এর পরে থাকে। রিপোর্টটা কি জন্য করা হয়েছে, কি উদ্দেশ্যে করা হচ্ছে, কার জন্য করা হচ্ছে, কি ধরনের হাইপোথেসিস এটার আপনার ছিল, আপনারা কি অ্যাজাম্পশন করেছিলেন এবং আপনারা ফাইন্ডিংসে কি কি পেয়েছেন। রিপোর্টের ইন্ট্রোডাকশন যে পার্টটুকু বা সেটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলছি, ইন্ট্রোডাকশন করা এবং অবজেক্টিভ। অবজেক্টিভে সেগুলো সোশ্যাল অ্যাওয়ারনেস। সোশ্যাল অ্যাওয়ারনেস পাশাপাশি আপনারা যে একটা ওভারঅল চেঞ্জ নিয়ে আসতে যাচ্ছেন, প্রবলেম স্টেটমেন্টটা কি এবং প্রবলেম স্টেটমেন্ট থেকে আপনারা কি করে সলিউশনটা ড্রাইভ করলেন সেটা। নেক্সট ইউ হ্যাভ টু যে যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম স্টেটমেন্টের পাশাপাশি আপনাদেরকে একটা পসিবল কি কি কোথায় কোথায় ইম্প্যাক্টটা হচ্ছে, প্রবলেম প্রবলেমটা কি, কেন প্রবলেমটা হচ্ছে, প্রবলেমের উৎসগুলো কি কি আছে, এবং এই প্রবলেমটাকে এলিমিনেট করতে করে কি জানতে পারছেন, এবং এটার ওয়ে আউটটা কি, এবং এই ওয়ে আউটটা করার জন্য যে ডিজায়ার যে অবজেক্টিভ আছে সেখানে নিয়ে যাবেন। অর্থাৎ এটা তো একদিনের সমস্যা, এটা সোশ্യോ ইকোনমিক মাইন্ডসেট চেঞ্জ, ওভারঅল অনেক কিছু আছে, যে কারণে আসলে কমিউনিকেশনের যে গুরুত্বটা, যে কারণে আপনাকে communicate স্ট্র্যাটেজি সব দেখাতে হবে। তার কারণটাই হচ্ছে আমরা মানুষের পারসেপশন নিয়ে কাজ করছে। তো মানুষের পারসেপশন নিয়ে কাজ করতে হলে কয়েকটা জিনিসের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। মানুষের কোন পার্টিকুলার প্রবলেম এটা নিয়ে আপনি কাজ করছেন, কমিউনিকেশনে কি কি দেখাচ্ছেন, দেখানোর ফলে আপনি কি ধরনের অ্যাটেন্ড করবেন, সেটা অ্যাটেন্ড করার জন্য আপনি কোন কোন ডেসক্রাইব করতে হবে। সো আমাকে জাস্ট থিঙ্ক এক্সট্রিমলি সরি ফর দ্য ইন্টারাপশন। সো যেখানে ছিলাম, তো আপনাকে প্রবলেমটা যখন দিবেন, প্রবলেম স্টেটমেন্টটা কি, আহ, দেওয়ার জন্য আপনি কি কি করতে হবে এবং সেটা ইমপ্লিমেন্ট করাবেন। সো আপনি যখন এগুলো করবেন, আপনাকে আসলে একটা অ্যাক্টিভিটি প্ল্যান চেয়েছি। সো এক হচ্ছে অ্যাক্টিভিটি প্ল্যানটাকে 5 বছরে ভাগ করে নিয়ে আপনি যে আপনার অবজেক্টিভটা অ্যাটেইন করবেন, অর্থাৎ কথার কথা আমি আজকে বাচ্চাদেরকে নিয়ে কথা বলি, যদি বাচ্চাদের ড্রাগ অ্যাডিকশন থেকে চেঞ্জ করতে হয়, এটা কিন্তু একদিনের বিষয় না। তাদেরকে পুরো প্রসেসটা এখানে আপনার এই পুরো প্রসেসটাকে আপনার ডিসক্রাইব করতে হবে, যে আপনি যে পথ শিশুগুলো আছে তাদেরকে কেমন করে রিচ আউট করবেন, কোনো ক্রাইম সিন্ডিকেটের সাথে জড়িত থাকে তাকে তাদেরকে সেখান থেকে কাম করে
বের করে নিয়ে আসবেন উইথ দ্য সাপোর্ট অফ ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি। বলেছেন যে তাদের আসলে ক্ল্যারিটি নাই এবং সেইটার পার্সপেক্টিভে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝানো। নেক্সট হচ্ছে যে আপনার ন্যারেটিভের মধ্যে যে জিনিসগুলোকে আপনাকে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে আপনি এই যে পাথওয়েটা তৈরি করছেন 5 বছরের যে প্ল্যানটা তৈরি করছেন, আমি খুব সিম্পলিফাইড ওয়েতে যদি আজকে আমি বলি, আমরা তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি যে গভর্নমেন্ট রিফরমেশন নেয়, সেটা Recording stopped. আরে এটা কি স্যারের প্রবলেম ছিল নাকি আমাদের ছিল? আরে ও নেটের ইস্যু। এটা কারণ নেট, কারণ আমিও আমিও ভয়েস অনেক কম শুনতেছিলাম, খালি বারবার নেট আরে চেঞ্জ নেটের ইস্যু, করতেছিল। আমি তো অনেকবার চেক স্যার করছি, ইন্টারনেট Recording in ইন্টারনেট রাইস। progress. হ্যালো। জি স্যার। জি স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, দেয়ার ওয়াজ ইন্টারনেট একটু সার্জেস হয়েছে হঠাৎ করে, যার জন্য ওয়াজ লস্ট ফর আ ওয়াইল। কথাগুলো আর কি কেটে কেটে এখন শুনতে আসতেছিল পাচ্ছেন স্যার। আপনারা? জি স্যার। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? আমি আবার শুরু করি যেখানে ছিলাম। সো নাম্বার ওয়ান ইজ স্টেপ স্টেপ যে জায়গাটা থেকে শুরু করবেন, যে প্রবলেমটা কোথায় ছিল সেগুলো তো বললেন। তার ওয়ে ফরওয়ার্ডটা কি, প্রবলেমটাকে এলিমিনেট করতে গেলে কি কি স্টেপস নিতে হবে সেটা বললেন। তারপর হচ্ছে কমিউনিকেশনের পার্সপেক্টিভে আপনি স্টেপ বাই স্টেপ 5 বছরে কেমন করে কমিউনিকেশন দিয়ে মানুষের লাইফে চেঞ্জ নিয়ে আসবেন, আপনার অ্যাক্টিভিটি গুলো কেমন দিয়ে কেমন করে মানুষের লাইফে চেঞ্জ নিয়ে আসবেন এবং কোন কোন স্টেপটা ফলো করবেন। সো ইটস এ লেন্দি 5 বছরের 5 5 বারং 60টা মাসের 60 মান্থস এর প্ল্যান। সো ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস হিউজ ম্যামথ টাস্ক। সো এই টাস্কটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে নিয়ে যেতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, while doing this you have to understand যে এটার সাথে একটা এক্সপেন্সেস আছে। এখন এই এক্সপেন্সেস বা খরচের একটা পুরো ফর্দ তৈরি করতে হবে আপনাকে, যে আমার কি কি স্টেপস আছে এখানে। এখানে আপনার একটা টিম কাজ করবে, আপনার রিসোর্সেস এর প্রয়োজন আছে। আপনার সব তো রিসোর্স নিজের থাকবে না, সেই রিসোর্সটাকে নিয়ে আসতে গেলে বাইরের যে এজেন্সি বলেন বা ডোনার এজেন্সি বলেন, তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে, করে তাদের কাছে পিচ করে উইন করতে হবে। সো আপনার প্ল্যান যত কনক্রিট হবে, আপনার প্ল্যান যত কনস্ট্রাকটিভ হবে, ততই আপনি স্ট্র্যাটেজিক্যালি তাদের কাছ থেকে পুরো জিনিসটা স্টেপ বাই স্টেপ তাদেরকে পুরো আপনার প্ল্যানটা শেয়ার করতে পারবেন। এবং এখানে আমি বাজেটিং এর একটা বড় একটা অংশ আছে, আপনাকে বাজেটিং করতে জানতে হবে। তো বাজেটের মধ্যে ইউজুয়ালি আমি যেটা করি, যে কোনো একটা অর্গানাইজেশনের ফাংশনাল যে দিকটা আছে, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল প্ল্যান যখন তৈরি করবেন 5 বছরে, মেক শিওর যে আপনি ফাইন্যান্সিয়াল প্ল্যানে আপনার অপারেশনাল খরচ কত আসছে, আপনার ওভারঅল অপারেশনাল মধ্যে আমি বলছি যে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে শুরু করে ব্রডার অ্যাক্টিভিটিস, এবং আপনি এখানে কিন্তু অ্যাসেটের বিষয় আছে, ফিক্সড অ্যাসেট আছে, আপনার ভ্যারিয়েবলস আছে, সো ফিক্সড এবং ভ্যারিয়েবল অ্যাসেট গুলো কি কি সেগুলোকে আইডেন্টিফাই করা, কোনটার জন্য কত খরচ করছেন, রিসোর্সের জন্য কত খরচ করছেন, আপনার রিসোর্স প্ল্যানটা কি, আপনি এটাকে ভাগ করে নিতে হলে কতজন লাগবে, কোন ফেজে কাকে লাগবে, আহ কোন কোন ক্ষেত্রে লাগবে, প্রত্যেকটা ছোট ছোট করে ভাগ ভাগ করে আপনি এগোতে থাকবেন। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার বাজেট যখন করবেন, বাজেটের ক্ষেত্রে মেক শিওর যে আপনি আপনার প্রত্যেকটা জিনিসই আপনাকে চিন্তা করতে হবে এবং আপনার চিন্তা করতে হবে যে ঠিক Recording stopped. হ্যালো, স্যারকে কেউ বলো যে ফাহিম, স্যারের। তুই রেকর্ডটা কর। ফাহিম, রেকর্ডটা করতেছস? ফাহিম আল মুবিন। আরে তুই ক্লাস কর, ফাহিম খালি রেকর্ড আমাদের রেকর্ড কর। হোস্ট, এখন ফাহিম হোস্ট।
ছয় চুপ থাক। নতুন এই দেয়া যায় আগে বেড়ে বাইরে গেছে, আমার বাইরে গেছে, গারানি খাস না কদিন ধরে। wow. এই আপনারা কথা বলেন না ক্লাসে? এই উৎস কথা বলে না, উৎস। এই স্যার আছে। এরপর অফলাইন ক্লাসে ডিস্টার্ব করো, অনলাইনে ডিস্টার্ব করো। Hello, আমি hello. আমি হ্যালো স্যার। I'm extremely sorry. I'm having some net issue. আমার বাসায় যেটা লিঙ্ক ফ্রি নেট আছে, ইটস ডাউন ফর দ্য লাস্ট টু বলবো আওয়ার্স। সো আমি আমার মোবাইল নেটওয়ার্ক থেকে কানেকশনটা নিয়েছি। এখন কি শুনতে পাচ্ছেন? আমি একটা স্টেবল জায়গায় আসার চেষ্টা করেছি রিলোকেট করে। এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। জি স্যার। স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে জি স্যার। সো স্যার, জি সরি, স্যার। এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সো নেক্সট যেটা করতে হবে আপনাদেরকে, বাজেটটা যখন ফিক্স করবেন, লিখবেন, প্ল্যান করবেন, আপনাকে 12 মান্থস ইনিশিয়াল, সো 5 বছরটাকে আপনি ভাগ করে নেবেন হচ্ছে ইনিশিয়াল স্টেজ রিফর্ম। আপনার কথা হচ্ছে এটা একটা প্রজেক্টের হিসাবে কাজ করছে। প্রজেক্টে যে প্রথম 6 মাসে যে আপনি অ্যাক্টিভিটিতে নামবেন তা কিন্তু না। সো ইটস মোর অফ আ প্রি সার্ভে করা থেকে শুরু করে, আপনি অ্যাসেসমেন্ট থেকে শুরু করে, এই অ্যাসেসমেন্টের মাধ্যমে কি পাচ্ছেন, আপনার প্রিপারেশন ফেজ আছে, কেমন করে প্রিপারেশনটা নেবেন, কোন কোন ফেজে কিভাবে কাজ করবেন। সো ফেজ ওয়াইজ আপনাকে চিন্তা করতে হবে। তো এটাকে 5 বছরের একটা প্রজেক্ট হিসেবে চিন্তা করবেন, করে আপনার ফিনান্সিয়ালস এবং অ্যাক্টিভিটি প্ল্যানটাকে ব্রেক ডাউন করবেন। যখন ব্রেক ডাউন করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে প্র্যাকটিক্যালি তো সব একবারে সম্ভব না। সো ইউ ইউ ফার্স্ট ডু দ্য সার্ভে, you take the feedback, you assess the situation and then you start implementing. যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন তখনও কিন্তু আপনি একবারে সারা বাংলাদেশে তো এটা করতে পারবেন না। কথা কথা আপনি ঢাকা স্লামস নিলেন, ঢাকা শহরের মধ্যে যে যতগুলো স্লামস আছে, ঢাকা শহরের মধ্যে এমনি যদি জিওগ্রাফিক্যালি দেখেন, ইটস কোয়াইট লাইক হেফটি in terms of your population. সো এই পপুলেশনটাকে একবারে অ্যাড্রেস করা সম্ভব না। তো আপনি আগে করবেন কি, ঢাকা উত্তর বা ঢাকা দক্ষিণ, এই ফেজটা একটা পাইলট হিসেবে আপনি চিন্তা করবেন। পাইলট ফেজ করার পরে তারপরে আর সেখানে আপনি হয়তো স্লামস যখন আপনি টার্গেট করছেন, টার্গেটেড স্লামস এরিয়া আপনি টার্গেট করলেন, যেমন কথার কথা কোথায়, কমলাপুর রেল স্টেশন বা তারপরে ধরেন উত্তরা রেল স্টেশন, এইগুলো অঞ্চলে দেখবেন যে বেশি বাচ্চারা ঘোরাঘুরি করছে। তারপরে হচ্ছে বাজারের ভিতরে কুলিগিরি করছে। তো যেই সব তারপর বিভিন্ন ব্রিজের নিচে দেখবেন এরা শুয়ে আছে, হ্যাঁ, সেরকম ছোট খাটো স্লামস বস্তি যেগুলো আছে সেগুলোকে টার্গেট করে নিয়ে তারপরে এদের লাইফস্টাইল নিয়ে কাজ করতে হবে আপনাকে। So যখন করতে যাবেন প্র্যাকটিক্যালিটিতে থাকবে এরকম, ধরেন কত, আপনার কি একবারে 100 জনকে আপনি টার্গেট করবেন, 200 500 কতজন? সো প্রত্যেকের একটা কি, খাবার এক্সপেন্স থেকে শুরু করে থাকা খাওয়া, মেডিকেল, হ্যাঁ, ছোট বড় অনেক কিছু আছে আছে এটার সাথে। সো আপনাকে ওই প্রত্যেকটা জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি কতটুকু সম্ভব। সো ওয়েন আই এম সেইং লাইক $10 million, আমি বলেছি, আমি কথা বলছি ইউনিসেফ থেকে যদি আপনি ফান্ড চেয়ে থাকেন, $1 million যেহেতু আপনি পাচ্ছেন, $1 million মানে বাংলাদেশি টাকা কত সেটা আপনি বের করে দেখেন, এবং সেই টাকাটাকে আপনি ফেজ আউট করবেন হচ্ছে 5 বছরে। এখন কোন অ্যাক্টিভিটি কখন করবেন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। সো it is a very practical approach that you have to dig in, and you have to dive in such a way that practically it drills down to the end. এবং আপনি ধরেন 5 বছরে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি 300 ছেলে মেয়ের লাইফ চেঞ্জ করব, ওই 300 ছেলে মেয়েকে লাইফ চেঞ্জ করার মাধ্যমে তাদেরকে একটা প্রপার যে রুটে নিয়ে যাচ্ছেন, একটা ডিরেকশনে নিয়ে যাচ্ছেন, সেখান থেকে নিয়ে তাদেরকে কেমন করে চ্যানেলাইজ করবেন, আপনার অর্গানাইজেশনের ফোকাসটা কোথায় কোন দিকে আপনি নিয়ে যাচ্ছেন। হয়তো সবাই তো আর এক বয়সী না, কেউ কেউ আছে 5 বছর বয়স থেকে মা হারা বা বাবা হারা, কেউ হয়তো বাবা মাকে কেউ দেখেনি এরকম, হয়তো 6-7 বছর, কেউ কেউ টিনেজার আছে। আপনি একটা পার্টিকুলার এজ গ্রুপকে আগে টার্গেট করতে হবে, আপনি সবাইকে একসাথে এন্ড করতে পারবেন না। সো যদি দেখেন যে হ্যাঁ 4 বছর বয়স থেকে এরকম শুরু হয়েছে অ্যান্ড দ্যাট গোজ টিল 12 বা 13 or 14, ফাইন, আপনি আগে ছোট ছোট ইয়েতে ভাগ করেন, সেগমেন্টে ভাগ করেন, যে আমি 4 বছর থেকে 14 বছর বা 15 বছর বয়স পর্যন্ত বা যারা বাচ্চা আছে তাদেরকে টার্গেট করছি। নেক্সট ফেজ হচ্ছে তার কারণ এক একটা ফেজ হয় কি এক এক রকম। আপনি যদি লিটারালি এদেরকে খেয়াল করেন, যতই বড় হবে তত কিন্তু এটা স্টাবর্ন হয়ে যায়, হ্যাঁ। সো আপনি সবাইকে একসাথে এক জায়গায় পাবেন না, একভাবে চেঞ্জ করতে পারবেন না। তো যত ছোট হবে তাকে আদর দিয়ে তাকে তো সুন্দর করে যেভাবে চেঞ্জ করা যায়, আমি বাচ্চাদের এই কথা বলছি আর কি এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। সো দেয়ার আর ইভেন আপনাকে সাইকোলজিস্ট হায়ার করতে হবে, আপনাকে চাইল্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে নিউট্রিশনিস্ট লাগবে আপনার। সেই ছোট খাটো বড় সব
অনেকগুলো দিক আপনাকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। খালি কমিউনিকেশন কিন্তু এখানে বড় জিনিস না। রিহ্যাবিলিটেশনের একটা বড় অংশ হচ্ছে তাদেরকে অ্যাসেস করা, তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য তাদেরকে একটা সুন্দর সিকিউর পরিবেশ দেয়া, তাদেরকে 24 ঘন্টা মনিটরিং এর মধ্যে রাখা। অনেক এনজিও আছে তারা করে কি যে ঠিক আছে 3 থেকে 6 বা 8 ঘন্টার জন্য তারা রাখে, বাদ বাকি সময়টুকু তারা ছেড়ে দেয়। সো এখানে অনেকের বাবা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, তাদেরকে কি আপনি নিবেন কি নিবেন না? তাদের বাবা মা কোনো এখানে আপনাকে অ্যাক্সেস দিবে কিনা, দিলেও কি তার বদলে তারা কোনো টাকা চাইবে কিনা? তারা হয়তো দেখবে যে আচ্ছা আমি আমার বাচ্চাটাকে তো ছেড়ে দিচ্ছি, ওকে দিয়ে তো আমি ভিক্ষা করায় দিনের শেষে 300 টাকা পেতাম, কিন্তু আমি যদি এখন এই এনজিও নিয়ে যাই তাকে মানুষ করার নাম, আমি তো সেটা পাবো না। তখন তখন সেই ক্ষেত্রে এমন অনেক এনজিও আছে তাদের বাবা মাকে ডেকে বলে যে দেখো তুমি তোমার বাচ্চাকে এখানে দাও, আমরা মানুষ করছি, উল্টা তুমি দিনে ওর জন্য কি 1 কেজি চাল, দুই- আলু পটল এই জিনিসগুলো তুমি পাবা। এরকম করেও কিন্তু তাদেরকে ডেভেলপমেন্টের একটা পাথওয়েতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, অনেক এনজিও করেছে। এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল। সো এটা হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাকে বললাম। আপনি যখন ফিনান্সিয়াল প্ল্যান করবেন, আগে অ্যাক্টিভ প্ল্যান করার আগে অ্যাক্টিভিটি প্ল্যানিংটা সেরে নেবেন। অ্যাক্টিভিটি প্ল্যান করে নিলে দেখবেন যে একটা, এবং এই প্ল্যানিংটার জন্য আমি স্ট্রংলি বলবো আগে আপনারা এক্সেল ব্যবহার করবেন। এক্সেলের মধ্যে আপনারা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সুন্দর করে ম্যাট্রিক্স টাইপ, ম্যাট্রিক্সে ভাগ করে গ্যান্ট চার্ট করে অ্যাক্টিভিটি গুলোকে ব্রেক ডাউন করে নিয়ে তারপর আপনারা কাজ করবেন। সো নেক্সট ফেজ হচ্ছে আপনি যখন অ্যাক্টিভিটি প্ল্যান করলেন, তারপর ফাইন্যান্সিয়াল প্ল্যান করলেন, করার পরে আপনাকে চিন্তা করতে হবে যে এই চেঞ্জ, প্রত্যেকটা ফেজ বাই ফেজ যখন আপনি চেঞ্জ করবেন, তাদের মাইন্ডসেট চেঞ্জ বলেন, তাদের পড়াশোনায় তাদেরকে দক্ষতা তৈরি করতে, সেই 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 স্কিলস গুলোকে যদি আপনি দিতে চান, কি ধরনের স্কিলস? বিকজ এদেরকে দিয়ে আপনি কাজ করাতে ইমিডিয়েটলি পারবেন না, আনলেস অর আনটিল লেবার ল অনুযায়ী, আইএলও লেবার ল অনুযায়ী, গ্লোবাল লেবার ল অনুযায়ী আপনি যদি লিটারালি এদেরকে 18 বছর বয়স ক্রস না করাতে পারেন, তার আগে পারবেন না। সো এদেরকে ভোকেশনাল কোনো স্কিলস যদি দিতেও চান, তাদেরকে দিয়ে আউটপুট এখন জেনারেট করতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে আনটিল আনলেস দে আর 19, তারা সম্পূর্ণভাবে তারা এলিজিবল হয়, লিগালি তারা এলিজিবল হয় যে তারা এই সমাজে কন্ট্রিবিউট করার জন্য। সো আপনাকে বিইং অ্যান এনজিও আপনাকে সেই জিনিসগুলোকেও আপনাকে হাইলাইট করতে হবে। রিপোর্ট রাইটিং এর একটা বড় অংশ হচ্ছে পিচ। সো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি প্ল্যান এগুলো সব করলেন, আপনি ফেজ আউট করে করে দেখালেন যে কেমন করে আপনি মান্থ অন মান্থ কেমন করে চেঞ্জেস গুলো নিয়ে আসছেন। অ্যান্ড ফাইনালি আপনাকে কনভিন্স করতে হবে যে কেন আপনাকে এই গ্র্যান্টটা দিলে, এই 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 বলতে পারেন যে এই ফান্ডটা দিলে আপনি কেমন করে এই সমাজে চেঞ্জটা নিয়ে আসবেন, এবং আলটিমেটলি কি ধরনের ক্ষতি থেকে আপনি বেঁচে যাচ্ছেন। এই 200 জন যে এরিয়াতে আছে বা ছিল, যেখান থেকে আপনি তাদেরকে নিয়ে এসেছেন তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, সেক্ষেত্রে আপনাকে এটাও বলতে হবে যে ক্রাইম রেট ওইখানে হয়তো আগামী 10 বছরে যতটুকু বাড়তো, সেই ক্রাইম রেট কমার জন্য আমি এখানে কাজ করেছি। সো দিজ আর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু হাইলাইট লিটারালি, আদারওয়াইজ ডিফিকাল্ট। নেক্সট হচ্ছে যে কোনো এনজিওর ক্ষেত্রে, যেমন কথা আমি আপনাকে অন্য একটা এনজিওর কথা বলি, হ্যাঁ, এই 1 টাকার বলেন বা ভালো কাজের হোটেল বলেন, এরাও কিন্তু এনজিও। হ্যাঁ, বা বিদ্যানন্দ নিয়ে তো অনেক ধরনের ইস্যুজ আছে, পেপারে বিভিন্ন সময় বিভিন্ন রকম আসছিল, কি সত্যি কি মিথ্যা আমি জানি না। আপনাকে চিন্তা করতে হবে যে আহ so যা করছেন, যাদের জন্য করছেন, সেখানে যেন সেই ট্রান্সপারেন্সিটা থাকে। সো সেই ট্রান্সপারেন্সিটা নিয়ে আসার জন্য আপনাকে প্রপারলি আপনার এক্সটার্নাল ফার্ম দিয়ে অডিট করানো, আপনার প্রসেস অডিট করানো, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এর যে বুকটা সেটাকে আপনি অডিটের আন্ডারে নিয়ে এসে আপনি অডিট রিপোর্ট তৈরি করে যারা এখানে ইনভেস্ট করছে তাদেরকে দেখাতে পারেন এজ এ বিলিভেবল ইস্যু, যে হ্যাঁ আমার এখানে যা টাকা খরচ হয় প্রত্যেকটা টাকার একটা হিসাব রাখা হয় এবং সেটা মিসইউজ কখনো হয় না বা হয় নাই। বিকজ এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তখন আপনার ডোনার এজেন্সি যারা আছে তখন আপনার এই পার্টিকুলার প্রজেক্টে ইনভেস্ট করবে। সো ফার এনি কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টিল নাও? না স্যার। এনিওয়ান? না স্যার, এখন মানে জিনিসটা ক্লিয়ার হয়েছে আর কি, যে আমরা যখন ইয়ার অন ইয়ার বাজেট বারবার করতে যাচ্ছিলাম তখনই মানে এই প্রবলেমটা ফেস করতেছিলাম। ইদার আমরা কি 1 বছরের জন্য একসাথে করব নাকি লাইক মান্থলি বেসিসে করব, এখন স্যার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে।
বা এই জায়গাটাতেই ওকে, একটু ফাইন। ইতে ছিলাম। এন্ড অলসো ওই যে বয়সের যে বিষয়টা বললেন যে আমরা যখন স্ট্রিট স্ট্রিট চিলড্রেন দিয়ে মানে তাদেরকে নিয়ে কাজ করব, তখন মানে যে বয়সের যে ডিফারেন্সটা সেটাও মাথায় রাখার কথা। মানে লাইক আপনার কথা শোনার পরেই মানে বুঝতে পারলাম যে না, অ্যাকচুয়ালি তো ইটস ট্রু যে দুইটা ডিফারেন্ট বয়সের ছেলেমেয়েকে বা ছেলেদেরকে একসাথে নিয়ে কাজ করা ইম্পসিবল। তো বয়সের দিকটাও একটু কারণ খেয়াল আপনি তো করা আসলে পাবেন না সবাইকে। আপনি তো আসলে সবাইকে, হ্যাঁ, আপনি আসলে সবাইকে পাবেন না। আপনি তো আসলে সবাইকে একই একই বয়সের সব ধরনের, কারণ এখানে মিক্সড একটা 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 এজ গ্রুপ আছে, এবং এদেরকে বিভিন্ন জায়গা থেকে আপনাকে নিতে হবে, এবং এটার জন্য কিন্তু আপনাকে নিজের কিছু মাসেল পাওয়ার থাকতে হবে। মাসেল পাওয়ার বলতে আপনার ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্টদেরকে সাথে করে নিয়ে যেতে হবে, বিকজ আপনি ইউ নেভার নো, বিকজ ইউল বি সারপ্রাইজড। আমরা যারা টুকটাক বিভিন্ন জায়গায় কাজ করেছি, বিভিন্ন জায়গায় জানি, এরা বিভিন্ন রকম ক্রাইম সিন্ডিকেটের পার্ট হিসেবে থাকে, তারা নিজেরাও জানে না। এবং এদের মানে দেখা যাচ্ছে যে একটা গ্যাং এর ভিতরে ওর ফাইনাল হয়তো ওই হয়ে গেলে আপনাকে ফোন করবো। 5 টাকা থেকে 10 টাকা। রিয়াদ একটু ইয়ে করবেন, মিউট করবেন। সো এদের দেখা যাচ্ছে যে খুব কম টাকায় হয়তো খুব চিপ ড্রাগ থেকে শুরু করে এক্সপেন্সিভ ড্রাগ পর্যন্ত এদেরকে খাইয়ে এদেরকে লিটারালি ক্রাইমের জগতে নিয়ে আসা হয়। And এরা একসাথে ঘোরাফেরা করে এবং একসাথে এরা ক্রাইম গুলো করে। সো you literally have to be extremely cautious while dealing with these kids or their surrounding. এবং আপনার ল এনফোর্সমেন্ট, ইভেন আমি আপনাকে এটাও বলি, ফান্ড কিন্তু আপনার খালি এক জায়গা থেকে আসে বা আসবে এনজিও, তা কিন্তু না। বিভিন্ন অর্গানাইজেশন যারা বিভিন্ন কর্পোরেট আছে, সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছে, ধরেন কথা কথা শিশুদের নিয়ে কাজ করছে, এরকম প্রচুর অর্গানাইজেশন কাজ আছে। কেউ কেউ ধরেন খালি পড়াশোনার দিকে তারা সাপোর্ট করে, কেউ কেউ হয়তো আছে তারা খালি মানে কর্পোরেটদের কথা বলছি, ধরুন প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের কিন্তু অনেকগুলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। তাদের দেখবেন একটা নার্সিং ইনস্টিটিউট আছে, তাদের দেখবেন ইভেন আকেশ গ্রুপের কিন্তু একটা ফ্রি স্কুল আছে। এক একটা অর্গানাইজেশন এক এক ভাবে এক এক দিক থেকে তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলো পালন করে। আপনি যখন অনলাইনে যাবেন, কিভাবে এদেরকে দেখবেন, এদেরকে কানেক্ট করবেন কেমন করে? বেস্ট ওয়ে টু কানেক্ট ইজ ফার্স্ট হচ্ছে যে আপনাকে আগে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোকে টার্গেট করতে হবে, বিকজ এদের কাছে যথেষ্ট পরিমাণ ফান্ড থাকে এবং এদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড আলাদা। এদের মধ্যে কেউ কেউ সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করছে বর্তমানে, কেউ কেউ করছে ওয়ামেন এডুকেশন নিয়ে, কেউ কেউ করছেন ওয়ামেন মুভমেন্ট নিয়ে, ওয়ামেন হেলথ নিয়ে, রোড সেফটি নিয়ে, কেউ করছেন হচ্ছে চাইল্ড এডুকেশন নিয়ে, কেউ হেলথ সেক্টর নিয়ে। সো বিভিন্ন ফার্স্টে মাল্টি ন্যাশনাল গুলোকে দেখবেন যে কে কোনটা নিয়ে করছে এবং কোনটা আপনার সাথে যায়। দ্বিতীয়ত দেখবেন হচ্ছে যে লোকাল অর্গানাইজেশন গুলো বলতে আমি বোঝাচ্ছি যে দেখবেন যে প্রায় আমাদের জয়েন্ট রেজিস্টার্ড কোম্পানি, জয়েন্ট যে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী দেখবেন যে আমাদের এখানে লিস্টেড কোম্পানি যেগুলো আছে, হ্যাঁ, লিস্টেড কোম্পানির মধ্যে আহ, দেখবেন প্রায় 600 সামথিং কোম্পানি, 650 কোম্পানির মতো লিস্টেড আছে। এই 650 কোম্পানি যেগুলো লিস্টেড আছে তাদের তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার কোনটা, এবং কে কে খোঁজেন যে হ্যাঁ আমার কাছে ফান্ড আছে, আমি এই পার্টিকুলার ক্ষেত্রে আমি ফান্ড দিতে পারি, যদি তুমি আমার কাছে এসে পিচ করো, তুমি আমাকে বুঝাতে পারো যে হ্যাঁ দিস ইজ নিডেড। সো এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি হয়তো ইউনিসেফ থেকে হয়তো টাকা পাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি হয়তো আরো 10টা কর্পোরেটের সাথে আপনি ডিল করতে পারেন। কেউ হয়তো আপনার বাচ্চাদের পড়াশোনা বললো যে ঠিক আছে আপনার বাচ্চাদের জামা কাপড়ের দায়িত্ব আমরা নিলাম, কেউ বলছেন যে আমি আপনার বাচ্চাদের ওষুধের দায়িত্ব নিলাম, কেউ বলছে যে আমি আপনার বাচ্চাদের বিছানার চাদর দিব, কেউ বলছে যে আপনাদের বিছানাটা, কথার কথা আজকে যদি আপনি কেউ ফার্নিচারের বিজনেস আছে তাদের কাছে অ্যাপ্রোচ করলেন, কথা কথা প্রাণের কাছে অ্যাপ্রোচ করলেন। প্রাণ বললো যে আপনাদের কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আমার বেকারি থেকে প্রতি মাসে প্রতি সপ্তাহে আপনাদের জন্য এত, ঠিক আছে, রুটি চলে যাবে ফর ফ্রি। এটা করে, এটা অনেক সময় মিডিয়াতে আসে না কিন্তু করে। সবকিছুই দিয়ে আপনার টাকা পয়সা দিয়ে যে আপনার কর্পোরেটরা সাপোর্ট করে তা কিন্তু না। সো আপনাকে যে জিনিসটা শেখানোর জন্য বলছি সেটা হচ্ছে যে এই ধরনের রিপোর্ট গুলো আপনার যদি বেসিক নলেজ গুলো থেকে থাকে জানেন, আপনি খুব সুন্দর করে এটাকে তৈরি করতে পারবেন, বিকজ ইউ লিটারালি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ অল অ্যাবাউট social good, yeah, and bringing good to the society. So while you are bringing good to the society, there are organizations, there are even individuals who would love to
invest in your initiative. সো বিইং অ্যান এনজিও, আপনি কথা কথা রোটারি আপনাকে একভাবে সাপোর্ট করতে পারে, লায়ন্স ক্লাব সাপোর্ট করতে পারে। হ্যাঁ, বিভিন্ন ক্লাবস আছে, যে ঢাকা ক্লাব, উত্তর ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, এরাও কিন্তু বিভিন্ন ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে এদের ইনিশিয়েটিভস আছে। বার্জার পেইন্টস একটা এরিয়া নিয়ে কাজ করে, তারপরে ধরেন রেকিট ব্যান্ড কাজের কাজ করছে, ইউনিলিভার কাজ করছে সাস্টেনাবিলিটি নিয়ে, তারপরে ধরেন স্কোয়ার গ্রুপস আছে। হ্যাঁ, সো আপনি কিভাবে এদেরকে নিয়ে আসবেন? কথা কথা মিউচুয়াল গ্রুপ কিন্তু বাইরে থেকে কি ভেহিকল নিয়ে আসতো, এবং বাংলাদেশে বিভিন্ন এরকম অর্গানাইজেশন আছে, তারা কি ভেহিকল ইম্পোর্ট করে। এমনও ভেহিকল পাবেন যাদের কাছে গেলে হয়তো বলবে যে ঠিক আছে, আমি আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আপনাদেরকে 2টা বাস ফ্রি দিয়ে দিচ্ছি, আপনারা এটা দিয়ে কথা কথা রোড সেফটি ফর ওমেন, ঢাকা শহরের পেরিফেরির ভিতরে, ঠিক আছে, আপনারা এই 40, 40, 80 সিটের বাসটা ব্যবহার করতে পারেন, খালি মেয়েরা এটাতে চড়বে, মেয়েরা এটার সুবিধা পাবে। সো এরকম ভাবে আপনি, ল ফার্ম আছে, আপনার টেলকো আছে, বিভিন্ন সেগমেন্টে। সবাই যে টাকা পয়সা দিয়ে যে সাহায্য করবে তা কিন্তু না, অনেক এনফোর্সিং এজেন্টস আছে, তারা বলবে যে আমি সমাজ সেবার জন্য হলেও আমি ফ্রি এই বাচ্চাদের জন্য লড়বো, বা এই এই মহিলাদের পাশে আমি আছি তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য। সো what I'm saying is, when you are preparing this report, please try to connect the dots in a very creative way. Keep your minds and your eyes open. সবসময় মনে রাখবেন যে opportunities অনেকভাবে আসে, and how you can grab those opportunities, capture those opportunities, and how you can work on the possibilities. That's the main thing. So স্যার আরেকটা till কোয়েকশন now, any confusion? হচ্ছে স্যার, এই যে বলেন। আমরা যে এটা বানাবো প্রেজেন্টেশনটা, এটা কি স্যার মানে এটাতে কি আমরা কোনো পোস্টার ডিজাইন করে দিব, বা আমরা যে এক একটা সেগমেন্ট তৈরি করব ওই সেগমেন্টের জন্য কি আমরা পোস্টার? আপনার কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে এই, হ্যাঁ, ফার্স্টটা হচ্ছে আপনি যখন রিপোর্টটা তৈরি করবেন, আমার রিকোয়ারমেন্ট যা যা আছে ওগুলো সবকিছু থাকতে হবে। রিপোর্টটা আপনি ফার্স্ট ওয়ার্ডে করে তারপরে পিডিএফ এ করে সাবমিট করবেন। পিচ প্রেজেন্টেশন যেটা, অর্থাৎ আপনি যখন কথা কথা আপনি, আমি যেটা বললাম যে ধরেন কথা কথা আপনি আমার কাছে পিচ করছেন, ইউনিসেফের কাছে পিচ করছেন, তখন আপনি কি বলে পিচ করবেন, আপনার প্রেজেন্টেশনের মধ্যে কি থাকবে? আপনি তো এন্টার, আপনার কথা কথা 200 পেজের রিপোর্ট তো এখানে দিতে পারবেন না। তো ওখানে আপনার বুলেট পয়েন্টটা কি, যে এরিয়াস গুলো আছে, হ্যাঁ, এক, অবজেক্টিভটা কি, দুই হচ্ছে প্রবলেম এরিয়াটা কি, থ্রি হচ্ছে যে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে কি কি আপনি করছেন, চতুর্থ হচ্ছে যে আপনি এই 5 বছরের সামারাইজড আপনার অ্যাক্টিভিটি প্ল্যান কি আছে, কত বছর বাজেট দরকার হবে, কেমন করে আপনি এটাকে আপনি যখন ডোনেশন নিবেন কারোর কাছ থেকে বা ফান্ড নেবেন, সেটাকে আপনাকে কি রিপে করবেন, নাকি আপনি আপনি বলবেন যে হ্যাঁ, এটা আমার যেভাবে কাজে লেগেছে সেই কাজে লাগানোটার এফেক্টিভনেসটা মেজার করে আপনি বলবেন যে ঠিক আছে, তুমি যেখানে $1 মিলিয়ন দিয়েছো, এটা এর পিছনে খরচ হয়েছে, তার প্রমাণ কি, আমার কাছে অডিট ফার্ম আছে, অডিট ফার্ম আমার খরচাপাতি সবকিছু ট্রান্সপারেন্সি দেখে আমাকে আপনাদের সবাইকে জানাই দিবে অ্যাজ এ রিপোর্ট, অডিট রিপোর্ট। So this is how exactly we need to address this thing. Any other question? Any other question? না স্যার না। কোথাও এমন কিছু আছে বুঝেন নাই? কমিউনিকেশনের পার্সপেক্টিভ থেকে আসি। কমিউনিকেশন অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ ব্যানারগুলো, কথা কথা আপনি সোশ্যাল মিডিয়াকে এঙ্গেজ করবেন। এখন কিন্তু অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে কোন কোন চ্যানেল ব্যবহার করবেন, কত টাকার বাজেট রাখছেন, এবং সেখান থেকে আপনি কি এক্সপেক্ট করছেন, আপনার টার্গেট অডিয়েন্স কোন সময় দেখবে, কি ধরনের ইম্প্যাক্ট আপনি আশা করছেন, আহ, সেই চেঞ্জেস গুলোকে, আপনার ক্রিয়েটিভ গুলোকে আপনার এখানে নিয়ে আসতে হবে। সো এনি আদার, এনিথিং you're not like you need clarity on? তাহলে স্যার এই যে যখন আপনি মানে 360 ডিগ্রি যে বিষয়টা বললেন যে কন্টেন্ট গুলা, তো তখন তো মানে আমাদেরকে আহ, মানে একদম তৈরি করে দেখাইতে হবে যে এই ধরনের এড আমরা অ্যাবসলিউটলি, করতেছি বা অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনার ব্র্যান্ড স্ট্র্যাটেজি রোডম্যাপ যখন দেখাবেন, আপনার ব্র্যান্ড স্ট্র্যাটেজি রোডম্যাপের মধ্যে 5 বছরে এক হচ্ছে আপনার ব্র্যান্ডটাকে বিল্ড করে সেটাকে সাস্টেইন করা, আপনার গ্রোথটা দেখানো, কথা সাস্টেইনেন্সের পার্সপেক্টিভ কি করছেন,
ঠিক আছে, এবং আপনি 360 ক্যাম্পেইনের দিক থেকে আপনি যে টিভিতে যাতে হবে এমন তো কোনো কথা নাই। আপনি কি সোশ্যাল এঙ্গেজমেন্ট করবেন, আপনি কি পার্টিকুলার কর্পোরেট এঙ্গেজমেন্টে যাবেন, আপনি কি এরিয়া স্পেসিফিক এঙ্গেজমেন্টে যাবেন, কি করবেন? হুম। জি স্যার। এই এনি আদার ক্লারিটি ইউ নিড এনিওয়ে? না স্যার, আর আর না আচ্ছা, এখন আপাতত। একটা কোশ্চেন আপনারা কি আমাকে করছেন না, যেটা এখন আমি আপনাদেরকে করি। ইয়ার অন ইয়ার মাইলস্টোন, দেখবেন যে আপনাদের ইয়ার অন ইয়ার মাইলস্টোন বলতে মেজর কোন কোন মাসে কোন কোন বছরে আপনি কি জিনিস অ্যাচিভ করছেন, কেমন করে অ্যাচিভ করছেন, কিভাবে অ্যাচিভ করছেন, এবং কিভাবে সে অ্যাচিভ করার জন্য কি কি স্টেপস নিচ্ছেন। হুম। কমিউনিকেশন প্ল্যানে তো কথা বলেছি, মাইলস্টোনের কথা বললাম। আহ, যখন আপনি পিচ করবেন কথা কথা গ্লোবাল এন্টিটি গুলোর কাছে, কিভাবে পিচ করবেন সেই পিচের প্রেজেন্টেশনটা তৈরি করে রাখা। Yes, স্যার। উম, জি বলেন। স্যার, একটা জিনিস শেয়ার করতাম, মানে একটা ওই যে শর্ট ইয়ার অন ইয়ার, মানে আমরা কিভাবে আমাদেরকে সাস্টেন করে তুলবো, বা আমাদের আহ, মানে রোড ম্যাপটা 5 ইয়ার্স এর জন্য একটা ছোট্ট করে রোড ম্যাপ তৈরি করছিলাম, যদি একটু দেখেন। আপনি করেছেন? জি স্যার। একদম হ্যাঁ মানে দেখেন, এই যে এখানে যদি শেয়ার। একদম বেসিক, ইটস নট লাইক এত ডিটেইলড। হুম। হুম। মানে এটা অ্যাকচুয়ালি আমাদের টিম মেম্বাররা মিলেই করেছে, মানে আমি একা করিনি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এই যে আমাদের প্রথমত আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার আমাদের ফাউন্ডেশন হুম। এন্ড পাইলট যে এক্সপ্লেনেশন যেটা, ওটা আমরা করতে চাচ্ছি, যে এখানে আমরা মূলত যে প্রবলেম গুলা, ইভেন যে আমরা আগে তো নিজেকে আপনার স্টেবল করতে হবে এবং তৈরি করতে হবে, সেই জন্য আমরা প্রথম হুম। ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার নিজেদের উপর কাজ করতে চাচ্ছি এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে কাজ করতে চাচ্ছি আর কি। অ্যান্ড বিল্ড আওয়ার ব্র্যান্ড আইডেন্টিটি আর ব্র্যান্ড ভ্যালু যেটা, সেটা করতে চাচ্ছি। এন্ড থার্ড ইয়ারে গিয়ে আমরা স্কেল অ্যান্ড ইনোভেশনের দিকে একটু আগাইতে চাচ্ছি, যে হুম। এক্সপ্যান্ড টু হুম। 10 সেন্টার্স অ্যান্ড আদার হোয়াট নট, অ্যান্ড দেন ডিপ্লয় মোবাইল স্কুল ভ্যানস, যেখানে গেলে আমরা বিভিন্ন ধরনের এডুকেশন নিয়ে, বা ওই যে আমরা তো স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ করতেছি, তো ওইটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করার চিন্তা ভাবনা করতেছি এইভাবে। এন্ড এখানে হচ্ছে আমাদের সাস্টেনেবিলিটি এন্ড এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এখানে আপনি সব ঠিক আছে, ভোকেশনাল ট্রেনিং সব ঠিক আছে, কিন্তু এটাও চিন্তা করবেন যে ভোকেশনাল ট্রেনিং এর পাশাপাশি আপনাদের কিন্তু রিহ্যাবিলিটেট করতে গেলে এদের থাকার ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, খালি মানুষ বলবেন কিন্তু সে আপনার এখানে আসবে কেন? হ্যাঁ, এটাকে সবসময় চিন্তা করবেন যে এদেরকে কন্ট্রোল রাখার জন্য, একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে রাখার জন্য আপনাকে একটা কি এদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। জি স্যার, এটাই মানে যখন আপনি এটা বলতেছিলেন যে এইজ গ্যাপ গুলো অনেক বেশি থাকবে বা ডিফারেন্ট এজের হুম। থাকবে, তখনই আমি বুঝতে পারলাম যে না, অ্যাকচুয়ালি এইটা যেটা তৈরি করছি এটা থেকে আরেকটু আরো অ্যাডভান্স, আরো ডিপ। ইভেন ফাইন্যান্সিয়াল লিটারেসি প্ল্যানিং এর কথা আপনাকে নিয়ে আসতে হবে। ইভেন ফাইন্যান্সিয়াল লিটারেসি প্ল্যানিং বলতে দেখেন আমাদের অন অ্যান অ্যাভারেজ সমাজের যে কারণে বিভিন্ন যে কারণে চ্যালেঞ্জটা ফেস করি, আমাদের কিন্তু আমরা খুব ইমোশনাল একটা জাতি। হ্যাঁ, আমরা কিন্তু কখনো চিন্তা করি না যে হ্যাঁ আজকে আমার হাতে 10 টাকা থাকলে আমি 20 টাকা খরচ করি, দরকার হলে 10 টাকা ধার করে নিয়ে এসে 20 টাকা খরচ করে আমি হয়তো আজকে বিরিয়ানি খাবো, কিন্তু তারপরের দিন আমি পারলে না খেয়ে থাকি। তো এই যে মন মানসিকতা একটা আমাদের এই যে সাউথ এশিয়ান বলবো না, পার্টিকুলার আমাদের দেশে কিন্তু এই মন মানসিকতাটা আছে, এখনো প্রিভেল করে। ঠিক আছে, সো ট্রাই টু বি রিয়েলিস্টিক অ্যান্ড আরো অ্যাপ্রোচ ক্লোজলি চিন্তা অ্যাকর্ডিংলি। করতে হবে, আরো ক্লোজলি লাইক আরো ডিপলি কানেক্ট করার জন্য ট্রাই করতে হবে স্যার। লাইক বুঝতে পেরেছি, মানে এটা করার পরেই, আর যখন আপনার কথা শুনলাম ক্লাসে, তখনই বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ইটস নট ইভেন 1%, নো, ইটস ইট হোয়াট ইজ উই আর। নট, ইট ইজ নট। আপনাদেরকে গ্রুপ অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণ কিন্তু আছে, এটা মনে করেন না যে একজন করবে বাদ বাকি 4 জন ঘুরে বেড়াবে, তারা কিন্তু না। আমি এখন আরেকটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে আসি। আপনারা যে নাম দিয়েছেন, এখানে কিন্তু আপনারা কে কোন পোর্শনটা নিয়ে লিড করছেন, এখানে কিন্তু সেই জায়গাটাতে আমি আলাদাভাবে একটা, আমি আপনাদের যেহেতু মোট 8টা গ্রুপ আছে সম্ভবত, আমি 2 দিন ধরে প্রেজেন্টেশন কিন্তু নিব। আপনাদের গ্রুপের প্রেজেন্টেশন দিবেন এবং কে কোন অংশ প্রেজেন্ট করবেন সেটা আপনারা আগে থেকে ঠিক করে নেবেন। আমি কিন্তু এখানে গ্রুপ প্রেজেন্টেশন মানে এটা না যে একজন দিব, একজন রিপোর্টটা তৈরি করলে বাদ বাকি সবাই ঘুমানো, তা কিন্তু না।
So I will give emphasis to that particular thing as well. সো মেক শিওর যে আপনি আপনারা অ্যাটলিস্ট দুইটা ক্লাস হাতে রাখবেন, যে এই দুইটা ক্লাসের মধ্যে আপনাদের এই প্রেজেন্টেশন স্কিলস, প্রেজেন্টেশন অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ গ্রুপ আপনারা প্রেজেন্ট করবেন আমাকে আপনাদের অ্যাসাইনমেন্ট। এটা এটা তো আসলে আবারও বলি, 1.5 ঘন্টার ক্লাস কখনো সম্ভব হবে না, এটা অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ঘন্টা পার ক্লাস লাগবে। সেভাবে আমি আপনাদেরকে এক্সপেক্ট করবো যে টাইমটা আপনাদের হাতে রাখার। তো সেক্ষেত্রে হয়তো আপনি 7টায় শুরু করবেন, 9টায় শেষ করবো, এরকম আগে থেকে একটু বলে রাখলাম। এবং লাস্ট ক্লাসের আগের দুটা ক্লাস, লাস্ট ক্লাসটা না, তার আগের দুটো ক্লাসের প্রেজেন্টেশনটা টাইম আমি দিয়ে রাখবো আর কি। এনি আদার কোয়েশ্চেন? হ্যাঁ স্যার, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই স্যার। হ্যাঁ প্লিজ, আপনাদের আর কেউ আছেন শেয়ার করবেন? দেখেন উনি বেসিক এসেন্সটা কিন্তু ধরতে পেরেছেন। সো আই ওয়ান্ট ইউ গাইজ টু ক্রিয়েট দ্যাট এসেন্স অ্যান্ড try to be very realistic but at the same time creative. So are we on the same page, সবাই? Are we on the same page? জি স্যার। Great. If we are, in that case, let's do a Q&A session. আচ্ছা, আপনাদের সাথে হয়তো কানেকশনটা চলে যেতে পারে আমাদের 40 মিনিটের। আপনারা প্লিজ রিকানেক্ট করবেন একটু, হ্যাঁ? বুঝতে পারছেন? যদি চলে যায় আপনারা রিকানেক্ট করবেন সাথে সাথে। ওকে স্যার। হোল্ড অন। জি, আপনারা আবার রিকানেক্ট করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার। ডিফারেন্ট। সো আমি আহ, বলছি না যে এটা এখনই নিয়ে কাজ করতে হয়, বাট আপনারা একটু হোমওয়ার্কটা করে আসবেন, যেগুলো বলবেন এগুলো একটু প্রিপারেশন নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা অন্টারপ্রেনারশিপ নিয়ে বা স্টার্ট আপ নিয়ে কথা বলবো। এখানে অনেকেই আছেন, আই এম শিওর, একটু হ্যান্ড রেজ করবেন যদি আপনারা ইন্টারেস্টেড হন, যে কে কে আছেন এখানে যারা আপনারা ফ্রিল্যান্সার হিসেবে বা অ্যাজ এ টিম অফ ফ্রিল্যান্সার হিসেবে আপনারা একটা স্টার্ট আপ ক্রিয়েট করতে যাচ্ছেন, বা একটা ডিজিটাল এজেন্সি করতে যাচ্ছেন, বা ধরেন আপনি নিজেই নিজের একটা একটা ডিজাইন হাউস হাতে ক্রিয়েট করতে যাচ্ছেন। এখানে কে কে আছেন যারা অন্টারপ্রেনার হিসেবে বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করতে চান? সো হাসান শাহরিয়ার হাত উঠিয়েছেন। তো এরকম যদি যারা যারা আছেন, আমি জাস্ট একটু, প্লিজ রেজ ইউর হ্যান্ড, ফিল ফ্রি টু রেজ ইউর হ্যান্ড, যারা যারা নিজের বিজনেস শুরু করবেন উইদিন নেক্সট 2 ইয়ার্স, বা ধরেন 3 ইয়ার্স বা 5 ইয়ার্স। এখানে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ? আই উড লাভ টু সি হ্যান্ড হ্যান্ড রেজ। অনেক আছেন যে ঠিক আছে আমি 2 বছর কাজ করব, করে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করব, করে তারপরে আমি শুরু করব। Even if you are doing that, please raise your hand. এখন 3 বছর না হোক, 5 বছর, 5 বছর না হোক, 6 বছর, কিন্তু যদি এরকম কোনো মাইন্ডসেট থেকে থাকে, নেক্সট ক্লাস would be extremely important for you.
ইন এ সেন্স দ্যাট আমরা একদম পুরো আমি আপনাদেরকে একটা ডকেট দিয়ে দিব যে আপনি যদি একটা স্টার্ট আপ হন, নিজে নিজের বিজনেস শুরু করতে চান, কোন কোন আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসটা কি হবে, কেমন করে শুরু করবেন, এবং আপনারা যদি সেক্টর স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলেন বা এআই রিলেটেড যদি কোনো ইভেন্ট এজেন্সি করতে চান, সেটাও আপনারা যদি নিয়ে আসেন, দ্যাট উড বি গ্রেট, যে হ্যাঁ আই এম ইন্টারেস্টেড। সো নেক্সট ক্লাসটা আমি এক্সক্লুসিভলি আপনারা যারা ইন্টারেস্টেড তাদের জন্য, তাদের হেল্পফুল হবে, বাট নট, তার মানে এই না যে আপনারা বাদ বাকি যারা আছেন তারা ক্লাস করবেন না, তা না। There will be marks based on যেটার এটার উপর একটা ছোট অ্যাসাইনমেন্ট থাকবে সেটা, বাট the fundamental area is, অনেকে আছেন যে ধরেন আমি আজকে যদি গত 30 বছর বা 40 বছরে বাংলাদেশে অ্যাডভার্টাইজিং এজেন্সির এভলিউশন নিয়ে কথা বলতে বলি, আপনারা হয়তো দেখবেন যে আজকে যেটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির যে আহ, বলবো ভাস্টনেস, সেটা কিন্তু একসময় ছিল না। এন- এখন ধরেন ডিজিটাল মার্কেটিং বা এসইও বা আপনার ইভেন এখন কিন্তু সবাই কন্টেন্ট মার্কেটিং এজেন্সি গুলো কিন্তু আস্তে 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 দে আর কনভার্টিং ইনটু বিকামিং মোর অ্যাডভান্সড এআই বেসড এন্টিটি, যারা চেষ্টা করবেন বা করছেন যে নিজেদেরকে আরেকটু আপগ্রেড করার জন্য। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আচ্ছা এখানে কি কেউ আমাকে একটু হ্যান্ড রেজ করে বলবেন, আপনারা জানেন যে একটা বিজনেস শুরু করতে গেলে কি লাগে? আপনাদের বিজনেস শুরু করার জন্য প্রথম স্টেপটা কি বলতে পারবেন? স্যার Yes, প্রবলেম idea. ফাইন্ডিং ফার্স্টে এন্ড স্যার যে সলিউশন। বিজনেস শুরু করবো ওটা সম্পর্কে আমার রিসার্চ করতে হবে। তা তো অবশ্যই করবেন। আর অ্যাকশন নিতে গেলে প্রথম অ্যাকশনটা কি বলেন তো? Ideation and স্যার planning. ক্যাপিটাল। ক্যাপিটাল। সব বিজনেসে কি ক্যাপিটাল লাগে? কম বেশি লাগে। আম, অবশ্যই লাগে। ধরেন আপনার সবই আছে, ক্যাপিটালও আছে, কিন্তু আপনার এই বিজনেসের ফরমেশনের জন্য একটা স্ট্রাকচার জায়গায় নিয়ে যেতে গেলে আপনার কি লাগবে? বিজনেস আপনার প্ল্যান যখন লিগেল, বা First ফাউন্ডেশন। হচ্ছে আপনার প্ল্যানিং আছে, সবকিছু আছে, আমি আবার বলছি, আপনার যখন একটা বিজনেস এন্টিটি হিসেবে আপনি প্রকাশ পেতে চান, তার প্রথম ডকুমেন্টটা কি, প্রথম দলিলটা কি? যদি আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল নেম এন্ড ব্র্যান্ডিং। মার্কেটে যদি আইডেন্টিটি, অবশ্যই আপনাদের এটা তো থাকতেই হবে, এটা তো থাকতেই হবে। লিগ্যাল এন্টিটির জন্য কি দরকার? ট্রেড লাইসেন্স এন্ড আদার্স। অ্যাবসলিউটলি। অ্যান্ড আদার্স বলতে কি বোঝাতে চাচ্ছেন? ট্রেড লাইসেন্স হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট, হচ্ছে আপনার ট্রেড থাকে লাইসেন্স। বাংলাদেশের ক্ষেত্রে অনেক ট্রেড কিছু থাকে। লাইসেন্সের, হ্যাঁ, ট্রেড লাইসেন্সের সাথে আর কি কি লাগবে বাবা বলেন তো? বিন লাগে, তারপর হচ্ছে বিন লাগে। যদি আমরা ট্যাক্স ট্যাক্স পে করি তা হচ্ছে টিন ট্যাক্স ডকুমেন্টেশন এন্ড ট্রেড লাইসেন্স। রিটার্নের রিটার্নের ডকুমেন্ট লাগবে আপনাকে। আপনি যে অর্গানাইজেশন, আপনি যেই নামে ফর্ম করতে যাচ্ছেন সেই নামে আপনাদের কি একটা যদি প্রপাইটারশিপ হয়, প্রপাইটার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অথবা অর্গানাইজেশন নামে, অথবা আপনাকে কি করতে হবে, আপনাকে থাকতে ডুয়াল হবে। ব্যাংক অ্যাকাউন্ট যেটা, হ্যাঁ সেটা থাকতে হবে। সো অল দিজ আর পার্ট অফ দ্য প্রসেস। সো যখন আপনার ট্রেড লাইসেন্স থাকছে, আপনার টিন বিন রিটার্নের সার্টিফিকেট আপনার থাকছে, সবকিছু থাকছে, ডকুমেন্ট গুলো থাকছে, বেসিক্স গুলো, দেন ইউ ক্যান স্টার্ট, ইউনো। কিন্তু সবার আগে, এগুলো তো লিগাল, এখন বিজনেস করতে গেলে সবার আগে প্রথমে একটা জিনিস করতে হয়, দিনের শেষে কি আমাকে, কি ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে কি আপনার একটা আইডেন্টিটি কিন্তু ক্রিয়েট করা লাগে। সো ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম জিনিসটা কি, প্রথম ফেস অফটা কি, ফেস অফটা কিন্তু কিন্তু ফেসবুক না, ইটস মোর অফ আ ওয়েব পেজ। ওয়েব পেজের জন্য আপনার কি কি করা লাগবে বলেন তো? কি ডোমেইন কি দেখা লাগবে? লাগবে। ডোমেইন ডোমেইন এবং ইউআরএল, হ্যাঁ। আপনাকে সেই সেই নামটা আপনাকে, আপনি পাচ্ছেন কিনা সেটাকে অনলাইনে সার্চ করতে হবে। অনেক ফ্রি হোস্ট আছে, হ্যাঁ, অনেক ডোমেইন নেম আছে, যে জায়গাগুলো আপনি হয়তো পুরনো ছিল, অনেকে হয়তো এটা এক্সপায়ার করে গেছে, সেটা সেল হবে, অনেকের আছে না এটা আগে ছিল না, ইউ উইল স্টার্ট ফ্রেশ। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভিজিলেন্ট, যে ঠিক আছে আমি সবার আগে নামটা চুজ করি। সো নামটা চুজ করে আগে যখন আমি দেখবো যে হ্যাঁ এই নামে ইউআরএল আছে, অনলি দেন
যত তাড়াতাড়ি সম্ভব, যখন ইউআরএল আছে ইউআরএলটা নিয়েই আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে। ওয়েট করতে পারবে না, কারণ হয়তো একই নাম, এই সারা পৃথিবীর বিলিয়ন্স অফ পিপল যারা আছে তারা হয়তো একই নামে ট্রেড লাইসেন্স খুলে ফেলতেই পারে। তারপরে সে কি ট্রেড লাইসেন্সের সরি ওয়েব পেজ করে করা লাগতেই পারে। তো ওয়েব পেজ যখন করবেন আপনার কতগুলো কি আছে, .com, .net, .io, .gov, .edu। আমি কি চাইলে .edu পাবো? না, এটা গভর্নমেন্ট মেবি লাগতেছে, গভর্নমেন্ট। হ্যাঁ, .eduটা না, এডুটা গভর্নমেন্ট না। .eduটা পায় যারা এডুকেশনাল অর্গানাইজেশন তারা। জিওভিটা পাবে হচ্ছে অনলি গভর্নমেন্ট। আইওটা কার জন্য বলেন তো? আইও, আইও এই জিনিসগুলোকে একটু আপনারা খুঁজে দেখবেন যে আসলে কাদের মাধ্যমে আপনি এটা পাবেন, কিভাবে অ্যাকোয়ার করবেন, অ্যাকোয়ার করার প্রসেসটা কি, রিনিউয়ালের প্রসেসটা কি, আপনার কি এটার জন্য একটা আহ, আহ, আর 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 ব্যাকআপ হিসেবে আপনার কি কি দরকার, এই ছোটখাটো একটা চেক লিস্ট করে নিয়ে আপনাকে নামতে হবে। সো ওয়ান্স ইউ আর ইউ থিঙ্ক দ্যাট ঠিক আছে আমার বিজনেসটা, কোর বিজনেসটা কি, কোর বিজনেসটার পাশাপাশি এগুলো তো হচ্ছে আমার প্ল্যাটফর্ম, যে 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 প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কমিউনিকেট করছি। বাট কোর বিজনেসের ক্ষেত্রে আপনার কোর বিজনেস থেকে আপনি কেমন করে ইনকাম করবেন, সেখান থেকে কত আসবে, কোন কোন সোর্স থেকে আসবে, সেটা লেজিটিমেট কিনা, সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করা। সো তার লিগ্যাল ফর্মালিটি দেওয়ার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে, 3 বিন লাগবে, ফাইন, এভরিথিং ইজ গোয়িং ওয়েল। দেন আপনার কি লাগবে, আপনার ইভেন ইফ ইটস পার্টনারশিপ, যদি লাগে পার্টনারশিপ ডিড এটা দিয়ে দিতে হয়। যদি প্রোপ্রাইটারশিপ না হয়, পার্টনারশিপে যদি হয় তাহলে প্রোপ্রাইটারশিপ পার্টনারশিপ ডিড দিয়ে দিতে হবে আপনার ট্রেড লাইসেন্সের সাথে সাথে। ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেও একই জিনিস লাগবে, তখন জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট লাগে। তো এই ছোটখাটো বড় জিনিসগুলো আপনাকে একটু টেক কেয়ার করতে জানতে হবে কেমন করে করে। কর্পোরেট রিটার্ন, হ্যাঁ, ট্যাক্স রিটার্ন কেমন করে দিবেন, কোথায় দিবেন, কোন সার্কেলে যে দিবেন, হ্যাঁ। সো কোথায় ট্রেড লাইসেন্স করলে আপনার প্রেশারটা বেশি পড়বে না? আপনি কি ট্রেড লাইসেন্সের জন্য কি আপনাকে একটা কমার্শিয়াল স্পেস দেখাতে হবে, যেখানে আমার অফিস আছে, সে কমার্শিয়াল স্পেসটা কোথায়, নিজের না থাকলে যদি আপনি ভাড়া নেন, কত বছরের জন্য ভাড়া নেবেন? ঠিক আছে, এই ছোট বড় মাঝারি বিভিন্ন জায়গা থাকে, যেই জায়গাগুলো আপনাকে কনসিডার করতে হবে। মেক শিওর যে যখন আপনি ফরমেশন হয়ে যাবে, আপনার বেসিক্যালি ফরমেশন অফ দ্য অর্গানাইজেশনও কিন্তু আপনাকে চিন্তা করে রাখতে হবে যে আমার ফরমেশনটা কি। এটা কি আমি একা করছি, বন্ধু বান্ধবকে নিয়ে করছি, এখানে মাল্টিপল স্টেক হোল্ডার্স আছে, ওনার্স আছে, কারা তারা আছে, কিভাবে তাদের কার কোন দিক থেকে কেমন করে তাকে আপনি কাজে লাগাবেন অ্যাজ এ টিম। সো you have to be extremely vigilant and extremely cautious while doing that. In terms of business operation, আপনার ইভেন যে ট্যাক্সের, হ্যাঁ, যেমন ধরেন ভ্যাট ট্যাক্স কোথায় জমা দিতে হয়, কি প্রসেসে জমা দিতে হয়, প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে অ্যাজ আ বিজনেস পার্সন। আপনার ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর জন্য আপনাকে একটা সিজন মানুষ রাখতে হবে, যিনি বেসিক্যালি আপনার অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের প্রত্যেকটা ছোট বড় সব হিসাব নিকাশ সব টেক কেয়ার করতে পারে। সো আমি আপনাদেরকে যেই চেক লিস্টটা দিব বা যে ডকুমেন্টটা পাঠাই দিব, এখানে আপনাদের গ্রুপে পাঠাই দিব, প্লিজ গো থ্রু দ্যাট। It's an amazing sort of a toolkit বলতে পারেন, that will help give you a perspective on how you can actually exercise and start thinking about your own freelancing organization. Even আচ্ছা, এই যে ডিপসিক ব্যবহার করেছেন এর মধ্যে কেউ, জি স্যার। এনিওয়ান? জি স্যার। সো ডিপসিক এবং চ্যাট জিপিটির ডেভিয়েশন কোথায়, কেমন কেমন, কতটুকু পার্থক্য? হিউজ। ডিফারেন্ট হচ্ছে স্যার, আপনি জাস্ট কি হচ্ছে ডিসক্রাইব করা, মানে চ্যাট জিপিটি ডিসক্রিপশন যেভাবে করে, আর হচ্ছে ডিপসিক দুটাই আলাদা। আর আচ্ছা, বেসিক্যালি ডিপসিক ইজ ফাস্ট বেটার বিকজ অফ সে হচ্ছে পারফেক্টলি একটা কন্টেন্ট দিলে সেই কন্টেন্টটা ডিসক্রাইব করে ভেরি ওয়েল। আচ্ছা, আপনাদেরকে যে চ্যাট প্রম্পটিংটা দেখিয়েছিলাম, হ্যাঁ, প্রম্পট স্ট্র্যাটেজিটা দেখিয়েছিলাম, আপনারা কি কেউ ওখানে ব্যবহার করে দেখেছেন যে আরো অ্যাকিউরেটলি সেই ইনফরমেশন দেয় কিনা? আমার প্রম্পট রিকোয়েস্ট থাকবে,
হ্যাঁ, আমি আপনাদেরকে প্রম্পটের যে স্ট্র্যাটেজিটা দেখিয়েছিলাম মনে আছে কয়েকদিন আগে? আপনাদের যারা যারা জি করেছিলেন স্যার। অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিয়েছিলেন, মনে আছে? ইয়েস স্যার। জি স্যার। ঠিক সেই প্রম্পটিংটাকে ওই একই স্টেপস গুলো ফলো করে আপনারা আপনাদের রিপোর্টটা তৈরি করতে পারেন কিনা ডিপসিকের মাধ্যমে এটা একবার ট্রাই আউট করে দেখবেন যে এআই দিয়ে কি করা যাচ্ছে আর কি করতে পারেন। মাই নেক্সট থিং উড বি নেক্সট ক্লাসে আপনারা যেটা বলছিলাম যে একটু প্রিপারেশন নিয়ে আসেন, আমি আপনাদেরকে আগে থেকে এই ফ্রিল্যান্সিং টুল কিটটা পাঠিয়ে দিব। আপনার যেটা করতে হবে, আপনারা যে যে সেগমেন্টে যে বিজনেস করতে চান, শুরু করতে চান উইদিন নেক্সট 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 4 ইয়ার্স, যাই বলেন না কেন, আপনারা ওই টুল কিটটা একবার দেখে আসবেন যাতে করে আপনি নিজে নিজের বিজনেসটা শুরু করতে পারেন। বিকজ নেক্সট দুটা ক্লাসে আমাদের এই অন্টারপ্রেনারশিপ নিয়ে আমরা যখন কথা বলবো, আমরা একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করবো এবং তাকে স্ট্র্যাটেজিক্যালি কেমন করে পাওয়ারফুল করতে হয় সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। আর উই অল অন দ্য সেম পেজ? ইয়েস স্যার। সো আপনারা যদি এখানে এমন কেউ আছেন যদি বলেন না স্যার ফ্রিল্যান্সিং যে আমি কোনো কিছু ফ্রিল্যান্সার, তো আমি 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 যদি নিজের কোনো এজেন্সি করতে চাই না, আমি অন্য বিজনেস করতে চাই, ফ্যান্টাস্টিক, আপনি যে বিজনেস শুরু করতে চান না কেন আমি আপনাকে টুল কিটটা শেয়ার করে দেওয়ার পরে ওইটার ভিতরে আপনি চেষ্টা করবেন নিজেদেরকে আর ভ্যালু অ্যাড করার পরে ইউ কাম আপ উইথ ইউর অ্যান্সার। এক্সারসাইজটা করলে দুটো সুবিধা হবে, আপনি বুঝতে পারবেন যে আসলে একটা স্টার্ট আপ হিসাবে আমি একটা বিজনেস পার্সন হিসাবে প্ল্যানিং করব, কোন কোন দিক দেখতে হবে, কোন কোন দিক দেখবো না, কিভাবে দেখবো কিভাবে দেখবো না। ঠিক আছে, ওই জিনিসগুলো আপনার অনেক ওয়ার্কআউট করবে। সো ইটস এ ফ্রি টুল কিট। এবং এটা আমি দুটা করবো, সরি একটা না দুটা করবো। একটা হচ্ছে আপনার রিচার্ড ব্র্যানসন, নাম শুনেছেন? রিচার্ড ব্র্যানসনের নাম শুনেছেন? হি ইজ আ, ডু ইউ নো হু ইজ হি? He is a UK based trillionaire, I would say, and a corporate leader. রিচার্ড ব্র্যানসনের নাম দিয়ে সার্চ দিলে দেখবেন যে ওয়ার্ল্ডের যতগুলো বড় লোক আছে তার মধ্যে হচ্ছে একজন হচ্ছে সে। এবং সে যথেষ্ট ইউথদেরকে প্যাট্রোনাইজ করতে হেল্প করে, ইউথদেরকে। এবং আপনার যদি কোনো বিজনেস প্ল্যান থাকে যে প্ল্যানে আপনি ফান্ডিং চান, এবং এটাও বলে রাখি প্রচুর অ্যাঞ্জেল ইনভেস্টার্স আছে। ডু ইউ নো হোয়াট ইজ অ্যান অ্যাঞ্জেল ইনভেস্টার্স? বাংলাদেশে কিন্তু এরকম প্রচুর অ্যাঞ্জেল ইনভেস্টার্স। এবং কয়েকদিন আগে শার্ক ট্যাঙ্ক দেখেছিলেন, মনে আছে? শার্ক ট্যাঙ্ক কি ফলো করেন? স্যার ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্কটা দেখা হয়। না, বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক একটা হয়ে গেছে কয়েকদিন আগে। জি স্যার, বাংলাদেশ এটা শার্ক ট্যাঙ্ক, হ্যাঁ, দেখতে পারবেন যে আপনার যদি একটা বিজনেস আইডিয়া থাকে, এখানকার শার্ক যারা তারা কিন্তু লিটারালি আপনাদের ওই বিজনেসে ইনভেস্ট করতে হবে। সো হোয়াট আই ওয়ান্ট ইউ গাইস টু ডু ইজ লাইক আপনারা আপনাদের নিজস্ব বিজনেসের অ্যাসপিরেশন নিয়ে যেখানে আপনি কাজ করতে চান সেটা নিয়ে আসেন। সেটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম হতে পারে, সেটা ডিজিটাল এজেন্সি হতে পারে, সেটা কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, সেটা ভিএফএক্স, এনটি, হোয়াট এভার, এনি বিজনেস দ্যাট ইউ ওয়ান্ট টু স্টার্ট অফ উইথ, ওইটার উপর ভিত্তি করে আপনারা একটা রাফ স্কেচ তৈরি করবেন। আমি আপনাদেরকে যে ফরম্যাটটা দিব তার ভিতরে আপনারা ওটা নিয়ে এসে একটু চিন্তা ভাবনা করে আমার সামনে একটা প্রেজেন্টেশন দিবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আপনারা জি আছে একটু স্যার। ফলো করবেন, আপনাদের এই লিঙ্ক, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওই ফরম্যাটগুলো দিয়ে দিব, বাট প্লিজ ফলো দোজ ফরম্যাটস। Recording ওকে stopped. দেন, ওকে দেন, টেক কেয়ার, সো হোপ টু সি ইউ অ্যাগেন, বাই। জি স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।